আর একে যতই ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার আর ফ্যাসিস্টের দোসরদের বানানো কথা হিসেবে অভিহিত করতে চাক না কেন, আন্তর্জাতিকভাবে এই আশঙ্কা, এই আতঙ্ক এখন আর লুকিয়ে রাখতে পারছে না সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং তাদের মাধ্যমে। দর্শক, 23 নভেম্বরের ভিডিওতে আমরা বলেছিলাম কমনওয়েলথের পক্ষ থেকে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বার্তা পেতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ বুঝতে বাংলাদেশে 4 দিনের সফরে এসেছেন কমনওয়েলথ মহাসচিব শালিম বাজি। अगर हम पूरी दुनिया के साथ इज्जत और एहतराम की जिंदगी गुजारना चाहते हैं तो क्या पाकिस्तानी और बांग्लादेशी आपस में भाई रहकर जिंदा नहीं रह सकते? বাংলাদেশের সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিতর্কিত এবং উগ্রবাদী ধর্মীয় নেতাদের যেভাবে ঢল নেমে। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম নতুন একটি নিউজে। প্রিয় দর্শক, বাংলাদেশের এই মুহূর্তের যে পরিস্থিতি তারই আলোকে আবারও হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। প্রিয় দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ও সাবস্ক্রাইব করে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। अगर हम पूरी दुनिया के साथ इज्जत और एहतराम की जिंदगी गुजारना चाहते हैं तो क्या पाकिस्तानी और बांग्लादेशी आपस में भाई रहकर जिंदा नहीं रह सकते? বাংলাদেশের সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিতর্কিত এবং উগ্রবাদী ধর্মীয় নেতাদের যেভাবে ঢল নেমেছে সেটাকে কেবল সমাপনী মৌসুমের ধর্মীয় সফর বলে ব্যাখ্যা করা দেশবাসীর প্রতি অন্যায় হবে। তারা কারা আমরা সবাই জানি। পাকিস্তানে যারা সামরিক গোয়েন্দাদের ছায়ায় বড় হয়েছেন, মিলিট্যান্ট সংগঠনের প্রতি সহানুভূতি দেখিয়েছেন কিংবা রাষ্ট্রের অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে ধর্মীয় জাতীয়তাবাদ জেলে তুলেছেন, তাদেরই কয়েকজন এখন ঢাকায়। কি করছেন তারা ঢাকায়? চলুন জানা যাক। ভারতের দেওবন্দ জমিয়তের যেসব নেতারা এবং পাকিস্তানের নেতারা নিজ দেশে চরমপন্থী ধারার প্রতিনিধিত্ব করেন তারাও এখন ঢাকায়। নেপালের উগ্রধারার বক্তারাও যুক্ত হয়েছেন এই তালিকায়। এই পুরো আঞ্চলিক মিছিলটি বাংলাদেশে ঘটেছে এমন এক সময়ে যখন দেশটি জুলাইয়ের সন্ত্রাসী তাণ্ডবের পর ক্ষমতার শূন্যতার মধ্যে নতুন ভবিষ্যৎ খুঁজতে ব্যস্ত এবং সেই ভবিষ্যৎকে নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা বলছে বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটছে, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটছে এবং বিশ্বের তাবৎ বড় বড় বিশ্লেষকরা, রাজনৈতিক বিশ্লেষকরা বলতে চাইছেন যে বাংলাদেশ পরবর্তী আফগানিস্তানের পথে হাঁটছে। এই সময়টা কোনো সাধারণ সময় নয়। রাষ্ট্র দুর্বল, নিরাপত্তা বাহিনী বিভক্ত, বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ এবং রাজনৈতিক শক্তিগুলো নিজেদের অবস্থান পুনর্গঠনে ব্যস্ত। এই মুহূর্তে এই উগ্রবাদী নেটওয়ার্কগুলো সবচাইতে সহজে কাজ করে থাকে। এর ইতিহাস আমরা আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন, সুদান সব জায়গায় দেখেছি। আজ বাংলাদেশের ভেতরে তারই ছায়া ঘনীভূত হচ্ছে। জমিয়ত থেকে পাকিস্তানের ফজলুর রহমান ঢাকায় এসে বক্তৃতা দিচ্ছেন, যিনি নিজের দেশে তালেবান ও দেওবন্দি রাজনীতির সংযোগ বিন্দু হিসেবে পরিচিত এবং তার দেশে কাদিয়ানি মুসলমানদের অমুসলিম ঘোষণা দিয়ে, কাফের ঘোষণা দিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যিনি রাজপথ সবসময় কাঁপিয়ে রাখেন এবং সরকারকে বাধ্য করেন। তার সঙ্গে এসেছে এমন নেতারা যারা অতীতে শিয়া সুন্নি সহিংসতার সঙ্গে নাম জড়িয়েছেন বা পাকিস্তানের বিপুল বিশৃঙ্খলার সময়ে সংঘাতের কেন্দ্রবিন্দু ছিলেন। ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের শীর্ষ নেতৃত্ব ঢাকায়, নেপালের চরম রক্ষণশীল ধারার প্রতিনিধিরাও এখন ঢাকায়। এই নেতাদের কেউই এমন নরম ধারার বক্তা নন যাদের কাজ শান্তিপূর্ণ ধর্মপ্রচার, বরং এরা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রাজনৈতিক ইসলামকে কঠোর এবং রাষ্ট্রকেন্দ্রিক রূপ দেওয়ার প্রকল্পের সঙ্গে যুক্ত, অর্থাৎ তারা একটি জঙ্গিবাদকে উস্কে দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের কাজ করে থাকে। এসব সফরের ব্যাখ্যা হিসাবে বলা হচ্ছে যে এটা ধর্মীয় সম্পর্ক উন্নয়নের উদ্যোগ, ওলামাদের আমন্ত্রণ, খাতমে নবুয়াত বিষয়ক আলোচনা। কিন্তু ইতিহাস বলে ধর্মীয় অজুহাত দিয়ে রাজনৈতিক মাতামাতি ঢেকে রাখা আসলে দক্ষিণ এশিয়ার পুরনো কৌশল, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের ইসলামপন্থী দলগুলোর একটি পুরনো কৌশল। পাকিস্তানে এই কৌশল ব্যবহার করা হয়েছে বারবার। যদি কোনো রাজনৈতিক পালাবদল হয়, সঙ্গে সঙ্গে উগ্রবাদী বক্তাদের মাঠে নামানো হয় যেন ধর্মীয় উত্তেজনা দিয়ে সাধারণ মানুষের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে রাখা যায়। বাংলাদেশে এখন সেই পুরনো প্যাটার্নটিকেই পুনরাবৃত্তি করতে দেখা যাচ্ছে। বাংলাদেশের ভেতর আরেকটি সমান্তরাল দৃশ্য
বিশ্ব একই সময়ে হাজির হয়েছে। আপনারা জানেন যে মামুনুল হক কয়েকদিন আগে দলবল নিয়ে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমন্ত্রণে কাবুল সফর করে এসেছেন। যে তালেবান সরকারকে দুনিয়ায় একটি বড় অংশ এখনো স্বীকৃতি দেয়নি, সেই সরকারের নারী শিক্ষা, মানবাধিকার, মত প্রকাশ বন্ধের নীতি আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে। সেই সরকারের কাছ থেকে আমন্ত্রণ আর তার সাড়া নিয়ে বাংলাদেশের একদল প্রভাবশালী আলেমের কাবুলে গিয়ে মন্ত্রী, বিচারপতিদের সঙ্গে বৈঠক করা, এটা কোনোভাবেই সাধারণ সফর নয়। আরো লক্ষণীয় বিষয় হলো এই সফর এমন সময় হলো যখন ঢাকায় মামুনুল হকের নিজের দলের বিক্ষোভ চলছে, যখন তার দলের অন্যতম বড় দাবি ছিল জুলাই সনদ বাস্তবায়ন। দলের ভেতরের কেউ কেউ বলছে এটা দলীয় সফর নয়, আবার দলের বিবৃতি বলছে সফরটি হয়েছে তালেবান সরকারের আমন্ত্রণে এবং লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল হচ্ছে দুই দেশের কূটনৈতিক, ব্যবসায়িক, শিক্ষা সম্পর্ক উন্নয়ন। মানে মামুনুল হক কেন এই উন্নয়নে যাবে? মামুনুল হক একটি ছোটখাটো রাজনৈতিক দলের নেতা, মানে একটি মঞ্চের নেতা। এই দ্বৈত বক্তব্য প্রমাণ করছে যে সফরটি অনেক বড় রাজনৈতিক বার্তা বহন করে। দর্শক, 23শে নভেম্বরের ভিডিওতে আমরা বলেছিলাম কমনওয়েলথের পক্ষ থেকে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বার্তা পেতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ বুঝতে বাংলাদেশে 4 দিনের সফরে এসেছিলেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বাজী। সফর শেষ করে তিনি 24শে নভেম্বর বিদায় নিয়েছেন। দেশ থেকে চলে যাওয়ার আগে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারকে একই বার্তা দিয়ে গেছেন, সেটি হলো আগামী নির্বাচন হতে হবে ইনক্লুসিভ। নিজের ফেসবুক পোস্টেও তেমন ইঙ্গিত দিয়েছেন শার্লি। কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশে এসে 60টি দেশের হাই কমিশনারের সাথে বৈঠক করেছেন, যাদের মধ্যে 5 জন হাই কমিশনার ইনক্লুসিভ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন। তার চেয়েও একটি চমকপ্রদ তথ্য হলো শার্লি বাজী মোট 5টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন। এর মধ্যে বিএনপি, জামাত, এনসিপি ও জাতীয় পার্টির 2টি গ্রুপের সাথে বৈঠক করেছেন সশরীরে। আর বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে বৈঠক করেছেন অনলাইনে। একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে শার্লি অন্তর্বর্তী সরকার উচ্চ মহলে এই ধারণা দিয়ে গেছেন ইনক্লুসিভ ও সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে অধ্যাপক ইউনূসের সরকার পাশে পাবে না। কূটনৈতিক বেড়াজালের কারণে সরাসরি কোনো বার্তা তার দপ্তর থেকে দেয়া না হলেও শার্লি বাজী নিজেই দিয়েছেন ফেসবুকে বেশ ইঙ্গিতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ পোস্ট। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। কমনওয়েলথ মহাসচিব শার্লি বাজীর এটাই প্রথম বাংলাদেশ সফর। তার দপ্তর থেকে 19শে নভেম্বর এ নিয়ে বিবৃতি দেওয়া হয়। বাংলাদেশে এসে প্রথম 2 দিন গোপনেই সারেন বেশ কিছু বৈঠক। 23শে নভেম্বর থেকে তিনি প্রকাশ্যে বৈঠক করা শুরু করেন। প্রায় সবগুলো বৈঠক নিয়ে তিনি নিজের ফেসবুক পেজে ছবি সহ পোস্ট দেন। এর মধ্যে বাংলাদেশের আগামী নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে 4টি পোস্ট বেশ ইঙ্গিতপূর্ণ। শার্লির দপ্তরের সূত্রগুলো বলছে, আগামী নির্বাচন কেমন হতে পারে, দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো কি চায় সেটি বুঝতে বাংলাদেশে এসেছিলেন শার্লি। 24শে ডিসেম্বর যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক উত্তরণ এবং আসন্ন জাতীয় নির্বাচন উভয় ক্ষেত্রেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কমনওয়েলথের সহযোগিতা চায়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একটি অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। দর্শক, এ তো গেল বাংলাদেশ সরকারের বিজ্ঞপ্তি। দেখে আসি শার্লি বাজী কি বলেছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর শার্লির 2 লাইনের একটি পোস্ট দেন, যাতে ছিল 4টি ছবি। সেই পোস্টের প্রথম লাইনে কমনওয়েলথ মহাসচিব আন্তরিক আতিথেয়তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তার এই পোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 2য় লাইনটি। তিনি সেখানে বলেছেন, অধ্যাপক ইউনূসের সাথে বৈঠকে বাংলাদেশের জাতীয় পথ চলা নিয়ে আলোচনা করেছেন। সকলের জন্য একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক, জাস্ট বা ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরিতে কমনওয়েলথের সাপোর্ট নিয়ে আলোচনা করেছেন। দর্শক, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেয়া বিজ্ঞপ্তিতে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, উৎসবমুখর নির্বাচনের কথা বলা হয়েছে। অন্যদিকে কমনওয়েলথ মহাসচিব নিজের পোস্টে ইনক্লুসিভ, ন্যায়সঙ্গত এবং বাংলাদেশের মানুষের সমৃদ্ধ ভবিষ্যতের কথা বলেছেন। গত কয়েক মাস ধরে ইনক্লুসিভ নির্বাচনের তর্ক বেশ জমে উঠেছে। আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির দণ্ডের পর ন্যায় বিচারের ইস্যুটি সামনে এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। সূত্রগুলো বলছে, এমন প্রেক্ষাপটে শার্লি বাজীর ইনক্লুসিভ ও ন্যায়সঙ্গত বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করে পোস্ট দেয়া যথেষ্ট ইঙ্গিতপূর্ণ।
দর্শক শাহরিয়ার বাচ্চু আরো একটি পোস্টে ইনক্লুসিভ শব্দটির উপর জোর দিয়েছিলেন। 23শে নভেম্বর তিনি প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকের ছবি পোস্ট করেন। সে পোস্টে তিনি আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে, বাংলাদেশে নারীর পোশাক নির্ধারণ করে দেওয়ার থেকে শুরু করে কোথায় নারী ফুটবল খেলবেন, কোন অভিনেতা অভিনেত্রী কোথায় গিয়ে কোন দোকান উদ্বোধন করতে পারবেন কি পারবেন না, কোথায় কনসার্ট হতে পারবে কি হতে পারবে না, নাকি মঞ্চ ভেঙে দিতে হবে, এই সব কিছু যে এরা সিদ্ধান্ত নিচ্ছেন, এই পুরো পরিস্থিতিটা যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে। সম্ভবত ইউনূস সরকার একে যতই ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার আর ফ্যাসিস্টের দোসরদের বানানো কথা হিসেবে অভিহিত করতে চাক না কেন, আন্তর্জাতিকভাবে এই আশঙ্কা এই আতঙ্ক এখন আর লুকিয়ে রাখতে পারছে না সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এবং তাদের মাধ্যমে এই আতঙ্ক আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে একটা সংখ্যালঘু নিপীড়ক দেশ হিসেবে চিহ্নিত করছে। বিশ্বের রোমান ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ নেতা পোপ চতুর্দশ লিও তার এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে পৃথিবীর বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় খ্রিস্টান কমিউনিটি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বৈষম্য এবং উদ্দেশ্যমূলক নিগ্রহের শিকার হচ্ছে, তিনি পারসিকিউশন শব্দটা ব্যবহার করেছেন, উদ্দেশ্যমূলক নিগ্রহের শিকার হচ্ছেন, সেই ঘটনাগুলোতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেখানে তিনি বাংলাদেশের নাম দিয়ে শুরু করে বাংলাদেশ, নাইজেরিয়া, মোজাম্বিক, সুদান এবং এরকম সব দেশ, যেসব দেশে খ্রিস্টানরা নিগ্রহের শিকার হচ্ছে সেসব দেশ বিষয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে ওই দেশগুলো থেকে প্রায়শই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ওপর হামলার ঘটনার খবর আসছে তাদের কাছে, এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের প্রার্থনাস্থল সেসবও হামলার ঘটনা ঘটছে। পোপ এসব দেশের সঙ্গে বাংলাদেশের নাম উল্লেখ করেছেন, সেটা পৃথিবীর আর যে কোনো দেশের সরকারকে উদ্বিগ্ন করে তোলবার জন্য যথেষ্ট হতো, কারণ পোপ এই যে বাংলাদেশের সঙ্গে নাইজেরিয়া, মোজাম্বিক, সুদান এসব দেশগুলোর নাম উল্লেখ করেছেন এবং তারপর আলাদা করে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর কথা উল্লেখ করেছেন। এই যে এই দেশগুলোতে এখন যে ভয়াবহ রকমের নিগ্রহ, বেসামরিক ব্যক্তিদের হত্যা, নির্যাতন, অপহরণের ঘটনা ঘটছে জিহাদিদের দ্বারা, চরমপন্থী ইসলামী গোষ্ঠীগুলোর দ্বারা, সেই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের নাম উল্লেখ করলেন পোপ, পৃথিবীর সর্বোচ্চ ধর্মগুরুদের একজন, সেটা পৃথিবীর যে কোনো দেশেই সরকারকে উদ্বিগ্ন করে তুলতো যে সত্যি কি তার দেশের সংখ্যালঘু সম্প্রদায়, একটি সম্প্রদায় এতটাই নিজেকে প্রান্তিক এবং নিগ্রহের শিকার মনে করছে যে সেই খবর গ্রাহ্য করে তাদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ওই রকম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের নাম উল্লেখ করলো। কিন্তু বাংলাদেশের সরকার, ইউনূস সরকার 2024-এর আগস্টের পর থেকেই সংখ্যালঘু নির্যাতন বা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবস্থা, সেই অবস্থার মধ্যে এই যে বিভিন্ন ভিন্ন মতাবলম্বী মানুষরা যে ক্রমাগতভাবে আরো প্রান্তিক হয়ে পড়ছেন, এমনকি এখন এই যে বাউল সম্প্রদায়ের মানুষের উপর হামলার ঘটনা ঘটছে, ধর্ম অবমাননার দায়ে একজন বাউল শিল্পীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, শুধু তাতেই থামেনি, বিভিন্ন জায়গায় বাউল শিল্পীদের উপর হামলার ঘটনা ঘটছে, মাজার ভাঙা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনা ঘটেছে, খ্রিস্টান সম্প্রদায়ের চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, খ্রিস্টান সম্প্রদায়ের স্কুলের সামনে ককটেল মারা হচ্ছে। এই বিষয়গুলো যে নিরাপত্তাহীনতা বাড়ায় এবং এরকম একটা পরিস্থিতিতে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে প্রান্তিক বোধ করেন, নিজেদেরকে সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে মনে করেন, এ বিষয়ে এখন পর্যন্ত ইউনূস সরকারের তরফে না কোনো স্বীকৃতি, না কোনো সহমর্মিতা দেখা গেছে। তারা বরাবর এগুলোকে ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার হিসেবে বর্ণনা করে এসেছে। এমনকি 2024-এর অক্টোবরে যখন প্রেসিডেন্ট ট্রাম্প, তখন তিনি প্রেসিডেন্ট হন নাই, তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী, তিনি যখন প্রথম বাংলাদেশ সম্পর্কে 2024-এর আগস্টের পালাবদলের পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বললেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের ওপর
এরকম পারসিকিউশন, অ্যাটাকের ঘটনা ঘটছে, হামলার ঘটনা ঘটছে, নিগ্রহের ঘটনা ঘটছে, মানে উদ্দেশ্যমূলকভাবে টার্গেট স্থির করে সংখ্যালঘু মানুষের উপর হামলা চালানো হচ্ছে, এবং তা নিয়ে তিনি উদ্বিগ্ন, তিনি গভীরভাবে এর নিন্দা জানান এবং তিনি বলেছেন যে সরকারকে উদ্যোগী হতে হবে এই হামলা থামাতে, কারণ বাংলাদেশ একটা সম্পূর্ণ স্টেট অফ ক্যাওস, মানে একটা উচ্ছৃঙ্খল অরাজক পরিস্থিতিতে পড়ে গেছে। তখনও সরকার সেই 2024-এর অক্টোবরেও সরকার স্বীকার করতে রাজি হয় নাই যে দেশে একটা অরাজক পরিস্থিতি চলছে, যেই পরিস্থিতিতে হত্যা, নির্যাতন, অগ্নিকাণ্ড, সম্পদে আগুন দেওয়া এবং গণপিটুনিতে মেরে ফেলা কিংবা নানা রকম ভাবে ভিন্ন ধর্মাবলম্বী মানুষকে বা প্রান্তিক মানুষকে টার্গেট করে নানা রকম বিপদে ফেলার চেষ্টা অব্যাহত আছে, সেটা তারা স্বীকার তো করেই নাই। তখনও তারা এটা অস্বীকার করে প্রতিবাদ জানিয়েছিল। এরপর মার্চ মাসে এসে আপনাদের মনে থাকবে কারো কারো যে ট্রাম্প প্রশাসন গঠিত হওয়ার পর মার্চে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড তিনি সরাসরি বললেন যে বাংলাদেশে হিন্দু